হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। মুভি স্ক্রিন চ্যানেলের আজকের পর্বে আমরা একটা জাপানিজ অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে স্টার ওয়াচিং ডগ। আর এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 2011 সালে। আর এটার IMDb রেট হচ্ছে 10-এ 7.4। আর বুঝতেই পারছেন যে এই সিনেমার কাহিনী কত অসাধারণ হয়েছে। আর সিনেমাটির বেস্ট পার্টটা হচ্ছে এই সিনেমার কাহিনী এতটাই ইউনিক এবং এতটাই হার্ট টাচিং যে এটি আপনাকে সত্যি ইমোশনাল করে ফেলবে। তো যাই হোক, চলুন এবার আমরা সিনেমাটি সম্পর্কে জেনে আসি। তো সিনেমার শুরুতে একটা বয়েস বেশি আসে যে তার জীবনের গল্প বলছে। আর এই বাচ্চাটি হচ্ছে সেই ছেলেটি যে ব্যাকগ্রাউন্ডে তার নিজের গল্প বলছে। এই ছেলেটির নাম হচ্ছে ওকাৎসু। আর এই পুরো সিনেমার গল্পটি আমরা তার মুখেই শুনবো। তো যাই হোক, ওকাৎসুর বাবা মা তার ছোটবেলায় রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আর বাবা মা মারা যাওয়ার পরে ওকাৎসু তার দাদা দাদির সাথে থাকতো। ওর জীবন মোটামুটি ভালোই চলছিল, কিন্তু একদিন ওকাৎসুর দাদি অনেক অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হতে হতে এমন পর্যায়ে যায় যে সে বিছানা থেকে উঠতেই পারছিল না, মানে একেবারে শয্যাগত হয়ে গিয়েছে। তো এই জন্য ওর দাদা করে কি, ঘরের দেয়ালের এক পাশ ভেঙে তার দাদির প্রিয় সূর্যমুখী বাগানটা দেখার সুযোগ করে দেয়। আর এর কিছুদিন পরে ওকাৎসুর দাদি মারা যায়। তো এভাবে আরো কিছুদিন কেটে যায়। আর তারপর একদিন ওকাৎসুর দাদা তার জন্য একটা কুকুরের বাচ্চা নিয়ে আসে। আর এই কুকুরের বাচ্চাটির নাম হচ্ছে কুরু। তো যাই হোক, ওকাৎসু সেই কুকুরের বাচ্চাটিকে অনেক ভালোবাসতো। আর এরপর ঘটনা চলে আসে তার 20 বছর পরে। তো আমরা জানতে পারি যে ওকাৎসু বড় হয়ে গিয়েছে এবং তার দাদাও মারা গিয়েছে। আর পৃথিবীতে ওকাৎসুর আপন বলতে আর কেউই নেই। আর সকালে ব্রেকফাস্ট শেষে সে যখন অফিসের উদ্দেশ্যে বের হচ্ছিল, তখন আমরা কুরু নামের কুকুরটির ঘরটা দেখতে পাই, কিন্তু ওই ঘরটি একদম ফাঁকা ছিল। আর এখানে আমরা বুঝতে পারি কুরু এখন আর বেঁচে নেই। তো যাই হোক, ওকাৎসু একজন প্রাইভেট গোয়েন্দা। সে একটা বেসরকারি কোম্পানিতে গোয়েন্দা হিসেবে চাকরি করে, মানে পুলিশ বা বিভিন্ন সংস্থা থেকে ওদের অফিসে আসে হেল্পের জন্য। তো সেরকমই একটা কেস নিয়ে পুলিশ আসে হচ্ছে ওদের অফিসে। আর ওই পুলিশ সবাইকে জানায় জঙ্গলের মধ্যে একটা লাশ পাওয়া গিয়েছে, যে লাশটা কিনা 6 মাস পুরনো। তো এটা নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে। তো ওকাৎসু তার সহকর্মীদের সাথে সেখানে যায়। আর ওইখানে একটা পরিত্যক্ত মাইক্রোবাস পড়েছিল। তো এই মাইক্রোবাসটা দেখে বোঝা যাচ্ছিল যে মাইক্রোবাসটা অনেকদিন ধরে এখানে পড়ে রয়েছে। তো এরপর পুলিশ ওকাৎসুকে আরো জানায় এখানে একটা বৃদ্ধ লোকের লাশ পাওয়া গিয়েছে, যার বয়স আনুমানিক 65 থেকে 70 হবে। আর তার কোনো নির্দিষ্ট বাড়ি ছিল না এবং এই মাইক্রোবাসটি তার সবকিছু ছিল। আর তিনি তার পরিচয় লুকাতে চেয়েছিলেন। আর এই জন্য তিনি তার আইডেন্টি কার্ড বা নিজেকে চেনা যাবে এরকম কোনো কিছুই রাখেননি। প্লাস এই মাইক্রোবাসের নাম্বার প্লেট থেকে শুরু করে সব আইডেন্টিটি মুছে ফেলেছেন। তো এই জন্য তার পরিচয় আমরা জানতে পারিনি। আর তখনই ওকাৎসু সাইডে একটা ছোট্ট খবর দেখতে পাই। আর তখন পুলিশ জানায় এই খবরটি লোকটির পালিত কুকুরের হবে হয়তো। আর এই লোকটি 6 মাস আগে মারা গেলেও কুকুরটি মাত্র কিছুদিন আগে মারা গিয়েছে এবং কুকুরটির লাশ পেয়ে এটাকে আমরা এখানে দাফন করে দিয়েছি। তো এরপর পুলিশ অফিসার কিছুটা টিটকারি করে বলে কুকুরটা হয়তো ভেবেছিল যে তার মালিক হয়তো একদিন জেগে উঠবে, আর সেই অপেক্ষায় সে এখানে ছিল। আর এই জন্য মাসের পর মাস এই জায়গাতেই থেকে গিয়েছে। বাট ওকাৎসু তখন সিরিয়াস হয়ে বলে কুকুরেরা মাস কেন, তারা মালিকের জন্য আর সারা জীবন অপেক্ষা করতে পারে। আর তখনই একটা দমকা হাওয়া এসে ওকাৎসুকে নাড়িয়ে দিয়ে যায়। আর সে বাতাসের ফলে 3টা বিলের কাগজ এসে ওকাৎসুর সামনে পড়ে, যেগুলো বৃদ্ধ লোকটির মারা যাওয়ার আগে ছিল। যার মধ্যে একটা ছিল সুপার শপের, আর একটা ছিল পুরনো জিনিস বেচা কেনার একটা দোকানের, আর শেষ একটা ছিল একটা রেস্টুরেন্টের। মানে ওই বৃদ্ধ লোকটা মারা যাওয়ার আগে এই 3টা জায়গায় গিয়েছিল এবং ওখানে কেনাকাটা করেছিল। আর সেই বিলগুলো ওকাৎসু পায় আর কি। আর এই সামান্য ক্লু দিয়ে ওকাৎসুকে এই বৃদ্ধ এবং এই কুকুরটির কাহিনী আনতে হবে। তো যাই হোক, ওকাৎসু তার অফিসে ফিরে এসে ভাবতে থাকে যে বৃদ্ধ লোকটি কেন এত পথ পাড়ি দিয়ে এসেছে। কারণ বিলের কাগজের যে ঠিকানাটা রয়েছে সেটা তো এখান থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে। সে কেন এখানে আসবে এবং মৃত্যুর জন্য কেন এই জায়গাটা বেছে নিয়েছে। আর মৃত্যুর আগ পর্যন্ত এই কুকুর কেন তার পাশে থাকবে, তার কি পরিবারের কোনো লোকজন কি ছিল না? তো এইসব প্রশ্ন খুঁজতে ওকাৎসু বেরিয়ে পড়ে। আর ওকাৎসু যে কাগজগুলো পেয়েছিল তার মধ্যে একটা হোটেলের বিলের কপি ছিল। তো ওকাৎসু সেই শহরে চলে আসে সেই ঠিকানাতে খুঁজে বের করতে। আর অন্যদিকে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা এই শহরে এসেছিল একটা গানের অডিশন দেওয়ার জন্য। আর ওই মেয়েটিকে দেখে আমরা বুঝতে পারি অনেকটা চাপড়ি টাইপের আর চঞ্চল টাইপের। আর মেয়েটির নাম ছিল হচ্ছে ইউকি। তো ইউকি যখন ওকাৎসুর গাড়ি দেখতে পাই তখন গাড়ির নাম্বার দেখে বুঝতে পারে যে এটি তার এলাকার গাড়ি। মানে সাধারণত সব গাড়ির নাম্বার প্লেটে লেখা থাকে যে গাড়িটি কোন অঞ্চলের বা কোন জেলার সেটি। তো যাই হোক, এরপর ওকাৎসু যায় হচ্ছে সেই হোটেলের সামনে। তো সেই হোটেলের 2জন কর্মকর্তার কাছে জিজ্ঞেস করে ওই বিলটির ব্যাপারে, কিন্তু তারা এটা দেখে বলে এই বিলটি তো আরো 1 বছরেরও বেশি পুরনো, এটির ব্যাপারে আমাদের কোনো রেকর্ড নেই, আমরা কিছু বলতে পারবো না। তো এখান থেকে ওকাৎসু নিরাশ হয়ে যায়, সে কোনো ইনফরমেশন পেল না। কিন্তু ইউকি নামের ওই মেয়েটি ওকাৎসুর উপর নজর রাখছিল, যাতে করে যে কোনোভাবে সে ওই গাড়ির ভিতরে ঢুকতে পারে এবং সে কোনো টাকা ছাড়াই মানে মাগনা নিজের বাড়িতে পৌঁছাবে। তো ইউকি তাই করে এবং সে ওকাৎসুর গাড়ির সামনে গিয়ে নাটক করতে থাকে এবং বলে কিডন্যাপাররা আমাকে তাড়া করছে, প্লিজ আমাকে বাঁচান। তো এই কথা বলে মেয়েটি গাড়িতে ওঠে। তো এরপর অনেক দূর আসার পর ওকাৎসু বলে আশা করি কিডন্যাপাররা এখন আর তোমাকে ধরতে পারবে না, তুমি এখন গাড়ি থেকে নেমে যেতে পারো। তো মেয়েটি গাড়ি থেকে নেমে যায় ঠিকই, তবে সে আবার
পেট ব্যথার অভিনয় করতে থাকে যাতে সে এই গাড়ির মাধ্যমে বিনা পয়সায় বাড়ি পৌঁছাতে পারে। কিন্তু এদিকে ওকাটসু একটা অপরিচিত মেয়েকে তার গাড়িতে নিতে চাচ্ছে না। আর এরপর মেয়েটি ওকাটসুকে সব খুলে বলে। সে বলে, আসলে আমার কাছে বাড়ি ফেরার টাকা নেই, আমি তোমার গাড়ির নাম্বার দেখেই বুঝতে পেরেছি যে তুমি আমাদের এলাকার লোক, তো এই জন্য আমি তোমার গাড়িতে উঠেছি। তো এটা জানার পর ওকাটসু মেয়েটিকে গাড়িতে নিতে রাজি হয়। তো যাই হোক, ওকাটসু কিন্তু খুব ভাবগম্ভীর এবং চুপচাপ স্বভাবের একটা মানুষ, কিন্তু ইউকি তার পুরো উল্টো। ইউকি গাড়িতে ওঠার পর হ্যান ত্যান এটা ওইটা বলতে বলতে ওকাটসুর কান জ্বালাপালা করে ফেলে। তো এটা দেখে ওকাটসু বিরক্ত হয়ে শেষমেশ গাড়িটা থামায় আর পকেট থেকে কিছু টাকা বের করে দিয়ে বলে, এই টাকা দিয়ে তুমি খুব সহজেই তোমার বাড়িতে চলে যেতে পারবে। তো এটা শুনে মেয়েটির মন খারাপ হয়ে যায় এবং সে বারবার প্রমিস করতে থাকে যে সে আর একটা বাড়তি কথাও বলবে না। আর তখনই ওকাটসু তার গাড়ির সামনে সেই বৃদ্ধ লোকটির গাড়িটিকে কল্পনায় দেখতে পায় এবং কুকুরটিও দেখতে পায়। আর তারপর সে গাড়িটাকে ফলো করতে করতে একটা ফার্ম হাউসে চলে আসে। আর এই ফার্ম হাউসের মালিক ছিলেন একজন মহিলা। তো ওই মহিলা ওকাটসুর গাড়ির সামনের পুতুলটা দেখে অনেক অবাক হয়ে যায়। আসলে পুতুলটা মূলত ওই বৃদ্ধ লোকটার পুতুল ছিল। তো এটা দেখে ওকাটসু অবাক হয়ে যায় এবং মহিলাটির কাছ থেকে যখন বৃদ্ধ লোকটার ব্যাপারে জিজ্ঞেস করে তখন মহিলাটি সব বলতে শুরু করে। মহিলাটি বলে যে প্রতি বছর এখানে একটা মাছ ধরার প্রতিযোগিতা হতো আর ওই বৃদ্ধ লোকটি একবার এখানে এসেছিল কারণ সে এখানে আসার জন্য 2টি টিকিট জিতেছিল। এই পয়েন্টটা মনে রাখবেন যে বৃদ্ধ লোকটি কিন্তু 2টি টিকিট জিতেছিল, কিন্তু টিকিট অনুযায়ী তার সাথে কোনো মানুষ ছিল না, সে আর তার কুকুরটি ছিল। আর কুকুরটার নাম ছিল হচ্ছে হ্যাপি। আর হ্যাপি হোটেলের অবস্থা অনেক খারাপ করে ফেলেছিল, তবে তারপরেও তারা দুজনে এখানে অনেক ভালো সময় কাটিয়েছে। আর লোকটি যাবার আগে কোনো নাম ঠিকানা রেজিস্টার করে যায়নি। আর লোকটির ব্যাপারে বাড়তি কোনো তথ্য আমাদের কাছে নেই। তো ওকাটসু আর মেয়েটি রাতে ওখানেই থাকে। আর ওকাটসু মহিলাটিকে বলে যে নিয়তি আমাকে আপনার কাছে এখানে এনেছে, কারণ আমরা তো দেখতেই পেলাম যে ওকাটসু কোনো ক্লু পেয়ে এখানে আসেনি, ও জাস্ট ভীষণ দেখে এখানে এসেছে। তো যাই হোক, পরের দিন ওকাটসু আবারও বের হয় লোকটির ব্যাপারে জানতে। আর অনেকটা পথ পাড়ি দেওয়ার পর তারা একটা সুপার শপের সামনে এসে দাঁড়ায়, তবে এই সুপার শপটি আজকেই বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওকাটসু তখন ওই দোকানের মালিকের কাছে বৃদ্ধ লোকটির ব্যাপারে জিজ্ঞেস করে। আর ওই দোকানদার লোকটি বলে, হ্যাঁ আমি লোকটিকে চিনতে পেরেছি, ওই লোকটা তো 6-7 মাস আগেই এখানে এসেছিল কিছু খাবার কেনার জন্য, আর তার সাথে একটা কুকুরও ছিল। আর সে যখন আমাদের সুপার শপে এসেছিল তখন একটা গরিব পথচারী শিশু রুটি চুরি করছিল। তো এই বিষয়টি যখন ওই বৃদ্ধ লোকটি দেখে ফেলে তখন তিনি ছেলেটিকে বাধা দেন এবং তার খাবারের সাথে ছেলেটিকে রুটিও কিনে দেন। আর ছেলেটিকে বলেন, তুমি হয়তো ভাবছো যে আমি অনেক বড় লোক, তাই না? কিন্তু সত্যি বলতে তোমার আর আমার অবস্থা একই রকম। তো যাই হোক, ক্ষুধার্ত বাচ্চাটি রুটি পাওয়া মাত্র খেতে থাকে। বাচ্চাটিকে খেতে দেখে বৃদ্ধ লোকটির অনেক মায়া হয়। আর এই বিষয়টি আমি ভেতর থেকে দেখছিলাম। আর সত্যি বলতে ওই বৃদ্ধ লোকটা একটা বোকা মানুষ ছিল। এই পৃথিবীতে ওনার মতো সহজ সরল মানুষ এখন আর দেখা যায় না। তো ওকাটসু তখন জিজ্ঞেস করে যে আপনি এই কথা কেন বললেন, বাট দোকানদার ওকাটসুকে এই কথার কোনো উত্তর দেয় না এবং বলে, আমি এখন ব্যস্ত আছি, তুমি সাগরের পাড়ে যাও, আমি ফ্রি হয়ে তোমার সাথে কথা বলবো। তো এরপর ওকাটসু ইউকিকে নিয়ে সমুদ্র পাড়ে অপেক্ষা করতে থাকে বাকি গল্প শোনার জন্য। আর এরপর দোকানদার তার কাজ শেষ করে এসে তাকে বাকি গল্পটা বলতে শুরু করে আর বলে যে দোকান থেকে ফিরে এসে বৃদ্ধ লোকটি বাচ্চাটিকে নিয়ে সমুদ্র পাড়ে আসে আর কুকুরটি, বৃদ্ধ লোকটি এবং ওই ছেলেটি 3 জনে মিলে অনেক ভালো সময় কাটায়। আর বৃদ্ধ লোকটি খুব কম সময়েই বাচ্চাটিকে আপন মনে করে। আর সারাদিন মজা করার পরে তারা 3 জন সেই গাড়িতেই ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালবেলা উঠে দেখি লোকটি গাড়ির পিছনে চুপচাপ মন খারাপ করে বসে রয়েছে। আর যখন জিজ্ঞেস করি তখন জানতে পারি ওই বাচ্চা ছেলেটি তার সাথে থাকা সকল টাকা নিয়ে পালিয়েছে। আর আমি তখন তাকে বলেছিলাম যে আমি তো আপনাকে আগেই বলেছিলাম এ ধরনের পথ শিশুদের বিশ্বাস করতে নেই। তখন বৃদ্ধ লোকটি বলে, তোমার কি মনে হয় আমি টাকার জন্য মন খারাপ করে বসে রয়েছি? আমার সবচেয়ে বড় দুঃখ লাগছে এটা ভেবে যে সামান্য টাকার জন্য বাচ্চাটা আমার বিশ্বাসটাই ভেঙে দিল। আর ওই কথাগুলো বলতেই লোকটির বুকে ব্যথা শুরু করে। আর আমি জানতে পারি লোকটির হার্টে সমস্যা ছিল, এই জন্য তাকে নিয়মিত ওষুধও খেতে হতো। আর তার জীবন দেখে আমার কাছে মনে হয়েছে, ইস আমিও যদি তার মতো সবকিছুর মায়া ত্যাগ করে আমার ছেলেকে নিয়ে এভাবে ঘুরে বেড়াতে পারতাম। আর এরপর দোকানদার ওকাটসুকে বলে, বিশ্বাস করো এর চেয়ে বাড়তি কোনো তথ্য আমার কাছে নেই, আর লোকটির নামও জানি না আমি। তো যাই হোক, এখান থেকে ওকাটসু হতাশ হয়ে আবারও বেরিয়ে পড়ে। আর এভাবে চলতে চলতে অনেক পথ পাড়ি দিয়ে ওকাটসু তার পরবর্তী গন্তব্যে পৌঁছে গিয়েছে, মানে পুরনো জিনিসপত্র কেনার দোকানে। মানে ওকাটসু তো যে 3টা বিল পেয়েছিল সেখান থেকে একটা তো পুরনো জিনিসপত্র কেনার দোকানের বিল ছিল, তো সেই হিসেব করে সে এখানে এসেছে আর কি। তো যাই হোক, সে যখন ওই দোকানে ঢুকে তখন আমরা সেখানে ওই দোকানে একজন বৃদ্ধ লোক এবং তার স্ত্রীকে দেখতে পাই। তো তারা তো ওকাটসুকে দেখে অনেক খুশি হয়ে যায় আর ওরা ভাবে যে হয়তো ওকাটসু কিছু কিনতে এসেছে। বাট ওকাটসু যখন ওই বৃদ্ধ লোকটির ব্যাপারে জানতে চায় তখন দোকানদারের স্ত্রী বিরক্ত হয়ে বলে, আমরা যে কোনো লোকের খবর আদান প্রদান করার জন্য দোকান খুলে বসিনি। আর এরপর সে ভিতরে চলে যায়। কিন্তু দোকানদার বৃদ্ধ লোকটি অনেক আন্তরিক ছিল আর সে বলতে শুরু করে, হ্যাঁ ওই বৃদ্ধ লোকটি এখানে এসেছিল আজ থেকে 6-7 মাস পূর্বে এবং সে তার গাড়িতে থাকা কিছু পুরনো জিনিসপত্র বিক্রি করতে এসেছিল আর তার বিনিময়ে সে
আমার কাছ থেকে 1,00,000 ইয়েন চেয়েছিল, কিন্তু আমি জিনিসগুলো দেখে কিনতে রাজি হইনি। তো এরপর বৃদ্ধ লোকটি তার গাড়িতে গিয়ে বসে এবং তার কুকুরের সাথে কথা বলতে থাকে। আর আমি খেয়াল করি তার কুকুরটা অসুস্থ, আর সেও এটা খেয়াল করে এবং সে গাড়ি থেকে নেমে আমার কাছে সাহায্য চায়। আর আমারও মনটা গলে যায় এবং আমি ওকে নিয়ে যাই হচ্ছে স্থানীয় পশু ডাক্তারের কাছে। আর সেখানে হ্যাপির একটা অপারেশন হয়। তো অপারেশনটা সফল হয়, আর এই জন্য বৃদ্ধ লোকটি অনেক খুশি হয়। কিন্তু ডক্টর তাকে একটা বিশাল অ্যামাউন্টের বিল ধরিয়ে দেয়। আর এদিকে বৃদ্ধ লোকটির কাছে কোনো টাকা ছিল না। আর তখন সে মিথ্যা বলে যে আমি ব্যাংক থেকে টাকা তুলে এনে এখনই দিচ্ছি, আর টাকা দেওয়ার পরে আমি হ্যাপিকে নিয়ে যাব। তো বৃদ্ধ লোকটির তো আর কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। সে করে কি আমাকে নিয়ে সেখান থেকে বের হয়, আর আমার দোকানে এসে সে তার হাতের ঘড়ি এবং সবকিছুর বিনিময়ে আমার কাছে টাকার জন্য ভিক্ষা চাইতে শুরু করে। আর আমার মন আবারও গলে যায়। তো এরপর ওই লোকটির সবকিছুর বিনিময়ে দরকার না থাকা সত্ত্বেও 1,00,000 ইয়েন দিয়ে কিনে নিই। আর সেই টাকা দিয়ে সে তার কুকুরকে হসপিটাল থেকে ছাড়িয়ে আনে। আর তার কুকুর যেহেতু সুস্থ হয়ে গিয়েছে, তো সে আজ এখান থেকে চলে যাবে। তো আমি তাকে বিদায় দেওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম যে সে এখন কোথায় যাবে। তখন বৃদ্ধ লোকটি আমাকে বলেছিল যে আমি ইয়োকোহামা শহরের একটা উৎসবে যাব। আর তারপর ওই বৃদ্ধ আমাকে বিদায় দিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। তো বৃদ্ধ লোকটির এই গল্পগুলো তো আমরা জানলাম, মানে দুনিয়ার কেউ হলে তো জানে, বাট যে গল্পটা দুনিয়ার কেউ জানে না সেই গল্পগুলো আমরা এখন দেখবো। তো অন্যদিকে আমাদের সে বৃদ্ধ লোকটিকে দেখানো হয়, আর সে তার পরিবারকে দেখতে গিয়েছে, মানে বাড়িতে তার স্ত্রী এবং তার মেয়ে থাকে, কিন্তু বৃদ্ধ লোকটি তাদের সাথে থাকে না। তো কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটির মেয়ে গাড়ি নিয়ে বের হয় এবং তার পিছন পিছন তার স্ত্রীও বের হয়। তো তখন তাদেরকে দেখে কুকুরটি তাদেরকে চিনতে পারে, আর সে তাদের দেখে চিৎকার করতে লাগে। বাট লোকটি তার কুকুরটির মানে হ্যাপির মুখ চেপে ধরে। আসলে লোকটি তার পরিবারকে দূর থেকেই দেখে শান্তি পাচ্ছিল। আর এখানে লোকটি কেন তার পরিবার থেকে দূরে রয়েছে, তাদের মধ্যে কি এমন হয়েছিল, এটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, লোকটা এরপর চলে যায় হচ্ছে ইয়োকোহামা নামের একটা উৎসবে। আর অন্যদিকে বর্তমানে আমরা দেখতে পাই ওকাটসু এবং ইউকি সেই সেম উৎসবে এসেছে, যাতে কোনো ক্লু খুঁজে পায় তারা। তো যাই হোক, ওকাটসু সেখানে ওই বৃদ্ধকে তার কল্পনায় দেখতে পায়। তো সে কল্পনার থেকে যখন বের হয় তখন সে তার আশেপাশে ইউকিকে আর দেখতে পায় না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ইউকি তার পিছন থেকে এসে তার কাঁধে হাত রাখে, আর ইউকিকে দেখতে পেয়ে ওকাটসু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তো এরপর তারা রাস্তায় হাঁটছিল এবং তারা দুজনে দুজনের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক গল্প করে। আর এরপর সিন চলে যায় হচ্ছে ওই বৃদ্ধ লোকটির কাছে, মানে বৃদ্ধ লোকটির যে গল্প দুনিয়ার কেউই জানে না। তো আমরা দেখি লোকটি গাড়ি চালাতে চালাতে জাপানের একদম শেষ প্রান্তে চলে আসে, মানে এরপরে আর কোনো স্থলভাগ নেই, তবে তার পাশে জাপানের একটা ছোট্ট দ্বীপ রয়েছে যেখানে ফেরিতে করে যাওয়া যায়। তো এরপর তিনি ফেরিতে করে তার কুকুরকে নিয়ে সেই দ্বীপে পৌঁছে যান। আর এরপর তিনি সেই সবুজে ভরা সুন্দর দ্বীপটিতে গাড়ি চালাতে চালাতে ঘুরতে থাকেন। আর দেখতে দেখতে ওই বৃদ্ধ লোকটির অর্থনৈতিক অবস্থা দিন দিন খুবই খারাপের দিকে যাচ্ছিল। আমরা এটা দেখে বুঝতে পারি যে সে যখন সিগারেট খেতে যাবে তখন সে দেখতে পায় তার প্যাকেটে আর একটা সিগারেটও নেই, এমনকি সে তার শেষ টাকা দিয়ে শেষবারের মতো গাড়িতে তেল ভরে। তো যাই হোক, এরপর সে গাড়ি চালাতে চালাতে দ্বীপের শেষ প্রান্তে একটা রেস্টুরেন্টে আসে। আর ওই রেস্টুরেন্টের বিলের কাগজটা কিন্তু ওকাটসু তার গাড়ির সামনে পেয়েছিল। তো বর্তমানে ওকাটসু আর ইউকি সেই রেস্টুরেন্টের সামনে আসে, আর তারা এটা দেখে অবাক হয়ে যায় যে রেস্টুরেন্টের সামনে একটা কুকুরের ঘর দেখে, আর ঘরটির উপরে হ্যাপি লেখা ছিল, মানে ওই বৃদ্ধ লোকটির কুকুরের নাম। আর এরপর সেখানে রেস্টুরেন্টের ম্যানেজার আসে, ওদেরকে ওয়েলকাম করে। তারপর তারা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে এবং ওকাটসু ম্যানেজারকে ওই বৃদ্ধ লোকটির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ম্যানেজার বলে, হ্যাঁ আমি তো ওই বৃদ্ধ লোকটিকে চিনতে পেরেছি। তারপর ওকাটসু এই কুকুরের ঘরটির উপরে হ্যাপি কেন লেখা রয়েছে এই ব্যাপারেও জিজ্ঞেস করে। তখন ম্যানেজার বলে, ওই কুকুরের ঘরের উপরে হ্যাপি যে লেখা রয়েছে সেটি ওই বৃদ্ধ লোকটাই লিখেছিল। তো এরপর ম্যানেজার সেই বৃদ্ধ লোকটির গল্প বলতে শুরু করে। ম্যানেজার বলে, ওই লোকটা যখন এখানে এসেছিল তখন অনেক ক্লান্ত ছিল, সে শ্বাসকষ্টে হাঁপাচ্ছিল, এমনকি তার কাছে থাকা সকল ওষুধও শেষ হয়ে গিয়েছিল। আর তারপর তিনি আমাদের রেস্টুরেন্টের ভিতরে আসেন এবং আমি নিজেও একজন ডগ লাভার ছিলাম, তাই আমি কুকুরটিকে আদর করে আলাদাভাবে কিছু খেতে দিয়ে চলে আসি। বাট এরপর আমি দেখতে পাই বৃদ্ধ লোকটি তার খাবারের কিছু অংশ কুকুরটিকে খেতে দেয় এবং বলে, হ্যাপি এটা মন দিয়ে খা, কারণ আমার পক্ষ থেকে তোকে দেয়া এটা শেষ খাবার। এরপর থেকে তোকে দেওয়ার মতো একটা খাবার কেনার টাকা আমার কাছে নেই রে হ্যাপি। তো বুঝতেই পারছেন কুকুর তো আর মানুষের কথা বুঝে না, তাই সে এক দৃষ্টিতে তার মালিকের দিকে তাকিয়েছিল। আর ম্যানেজার দূর থেকে এসব দেখছিল। তো খাবার শেষ হয়ে যাবার পরও সেই বৃদ্ধ লোকটি এবং তার কুকুরটি একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসেছিল। তারা এক দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়েছিল এবং লোকটার মন একদম বিষণ্ণতায় ভরা ছিল। এরপর ম্যানেজার বলে, বৃদ্ধ লোকটা বুঝে গিয়েছিল এটাই তার কুকুরের সাথে শেষ দেখা। ইউকি তখন বলে, শেষ দেখা মানে? ম্যানেজার তখন বলে, সে যখন তার বিল দিচ্ছিল তখন সে তার পকেটে থাকা সকল কয়েন একেবারে গুনে গুনে দিচ্ছিল। আর এরপর বৃদ্ধ লোকটি আমাকে বলে, আপনারও তো কুকুর পছন্দ, আপনি চাইলে কুকুরটিকে রেখে দিতে পারেন, কারণ এই কুকুরটিকে খাওয়ানোর মতো একটা টাকাও আমার কাছে নেই। আর আমিও রাজি হয়ে গিয়েছিলাম। আর লোকটি শেষবারের মতন হ্যাপিকে আদর
আদর করে এবং বলে হ্যাপি তুই নিজের খেয়াল রাখিস। আর তারপর তিনি হ্যাপিকে আমার হাতে তুলে দেয় এবং অশ্রু ভরা চোখ নিয়ে গাড়িতে উঠতে থাকে। আর লোকটি যখন গাড়ি স্টার্ট দিচ্ছিল তখনই কুকুরটি জোরে জোরে চিৎকার করতে শুরু করে। আর তখন বৃদ্ধ লোকটি আবারও এগিয়ে এসে বলতে থাকে তুই এখানে থাক হ্যাপি, তুই এখানে থাকলে 3 বেলা ভালো মতন খেতে পারবি, আমার সাথে গেলে না খেয়ে মরবি। কিন্তু হ্যাপি কোনোভাবেই থামছিল না। আর লোকটি না চাইতেও কুকুরটিকে আবারও নিজের সাথে নিয়ে গেল। আর লোকটি কান্না করতে থাকে। একটা লাস্ট কথা বলেছিল যেটা আমার মনে আছে, আর সেটা হলো আমার পরিবার আমাকে ছেড়ে চলে গেল, তুই কেন কখনো আমাকে ছেড়ে চলে যাস না। তো এরপর ঘটনা বর্তমানে আসে। ওকাটসু ম্যানেজারকে বলে আপনি কি জানেন সেই কুকুরটি এবং বৃদ্ধ লোকটি দুজনেই মারা গিয়েছে। আর এরপর ওকাটসু ইউকিকে নিয়ে রেস্টুরেন্টের বাইরে হাঁটতে চলে আসে। আর ওকাটসু ইউকিকে বলে আমরা ওই লোকটির লাশ পেয়েছি হচ্ছে মাত্র 1 সপ্তাহ আগে, অথচ লোকটি মারা গিয়েছিল 6 মাস পূর্বে, কিন্তু কুকুরটি মারা গিয়েছিল কয়েকদিন আগে। তার মানে কুকুরটি মারা যাবার আগ মুহূর্ত পর্যন্ত তার মালিকের পাশেই ছিল। আর কুকুরটি ভেবেছিল যে তার মালিক হয়তো আবার জেগে উঠবে এবং তাকে হ্যাপি বলে ডাকবে। তো এরপর ওকাটসু ইউকিকে নিয়ে আবারও ফিরতে শুরু করে, কারণ তাদের কাছে আর কোনো জায়গা নেই যে তারা সেখানে গিয়ে তদন্ত করবে। আর তারপর ওকাটসু ইউকিকে তার নিজের কুকুরের গল্প বলতে শুরু করে। সে বলে আমার দাদা মারা যাওয়ার পর আমি কুকুরকে নিয়ে শহরে চলে আসি। দেখতে দেখতে সময় পার হয় আর তারও বয়স হয়ে গিয়েছিল এবং সে অনেক অসুস্থ হয়ে পড়েছিল। আর একদিন আমি অফিস থেকে ফিরে তাকে খেতে দিই, কিন্তু তার শরীরে এতটুকু শক্তি ছিল না যে সে খাবারটুকু খাবে। তো এরপর শীতের রাতে সে আমার কাছে একটি বল নিয়ে আসে। আমি ভেবেছিলাম কুকুর হয়তো আমার সাথে খেলতে চাচ্ছে, বাট এটাই যে ওর শেষ খেলা হবে আমি বুঝতে পারিনি। আমি বলটা সামান্য একটু দূরে মেরেছিলাম, কিন্তু ওর গায়ে অত শক্তিও ছিল না যে বলটা ও নিয়ে আসবে। এরপর ও করে কি বলটা আনতে গিয়ে সেখানেই শুয়ে পড়ে আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর তারপর আমি কুকুরকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলাম। আর এরপর কাহিনী আবারও বর্তমানে চলে আসে। তো যাই হোক, এরপর আমাদের আবার সেই বৃদ্ধ লোকটির গল্প বলা হয় যেগুলো দুনিয়ার কেউই জানে না। তো এখানে আমরা দেখতে পাই বৃদ্ধ লোকটি গাড়ি নিয়ে জঙ্গলের ভিতরে চলে আসে। জঙ্গলের ভিতরে ঢুকতে ঢুকতে অনেক ভিতরে চলে আসে যাতে কেউ তাকে খুঁজে না পায়। তারপর গাড়ি থেকে নেমে লোকটা তার গাড়ির চাবিটি অনেক দূরে ফেলে দেয়, মানে এটাই তার শেষ গন্তব্য, এখান থেকে সে আর কোথাও যাবে না। তারপর সে হ্যাপিকে নিয়ে আশেপাশের এলাকা ঘুরে দেখছিল। তো সেখানে সে কিছু লোককে পিকনিক করতে দেখে, মানে গরমকালে লোকেরা এখানে পিকনিক করতে আসে। তো সেখানে হ্যাপিকে নিয়ে বৃদ্ধ লোকটি সেখানে যায় এবং সেখানে পিকনিকে আসা লোকদের ফেলে দেওয়া অনেক খাবার তারা পায়। তো তারা তো অনেক খুশি হয় আর এই খাবারগুলো নিয়ে তারা তাদের গাড়িতে নিয়ে আসে। এরপর তারা দুজনে মিলে অনেক দিন পর একটু পেট ভরে বালামন্দন খায়। তো এভাবে দিন কাটছিল, কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি গ্রীষ্মকাল শেষ হয়ে শীত আসতে শুরু করেছে। আর শীত আসার ফলে এখানে কেউ পিকনিক করতে আসে না। আর খাদ্য সংকটের ফলে এই জন্য লোকটা জঙ্গল থেকে হেঁটে কল কুড়িয়ে খেত। তো এইভাবে আরো কিছুদিন কেটে যায় আর লোকটি আর অসুস্থ হয়ে যায়। তো আমরা যেমন জানি যে টার্ন ডাই হার্টের অসুখ আরো বাড়ে। তো একদিন লোকটি গাড়িতে অসুস্থ হয়ে শুয়ে পড়ে আর হ্যাপিকে দেখে তার পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যায়। তখন তার মনে পড়ে যখন সে একটি সরকারি প্রজেক্টে কাজ করে আর সে দিন রাত কাজ করত, অনেক পরিশ্রম করত। আর সে যখন একদিন এভাবে কাজ করে বাসায় ফিরে আসে তখন সে টেবিলের উপর একটা বক্স দেখতে পায় আর সে দেখতে পায় সেখানে একটা ছোট্ট কুকুরের বাচ্চা। আর সে একদম কুকুর পছন্দ করত না, কিন্তু তার মেয়ের পছন্দ ছিল কুকুরের বাচ্চাটি এবং সে মূলত এনেছিল এটি। আর তার স্ত্রী এবং তার মেয়ে রিকোয়েস্ট করে তাকে এই কুকুরের বাচ্চাটি রেখে দেওয়ার জন্য। তো বৃদ্ধ লোকটি রাজি হয়ে যায় এবং আমরা দেখতে পাই তারা অনেক সুখী পরিবার ছিল। তারা হ্যাপির জন্য একটা ঘর বানিয়েছিল এবং হ্যাপিকে নিয়ে অনেক মজা করত। তো এভাবে দিন কাটতে থাকে আর হ্যাপিও বড় হতে থাকে। কিন্তু একদিন লোকটির স্ত্রী বলে ওঠে যে আমাদের অর্থনৈতিক অবস্থা অত ভালো নয়, আমার মনে হয় আমার একটা চাকরি করা উচিত। তো বৃদ্ধ লোকটি তাকে কিছু বলে না, জাস্ট এটুকু বলে যে তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। তো এদিকে লোকটির স্ত্রী চাকরি করতে শুরু করে, কিন্তু অন্যদিকে বৃদ্ধ লোকটির চাকরির থেকে রিটায়ার্ড হয়ে যায়, মানে দেখতেই পাচ্ছেন বয়স হয়ে গিয়েছে, তাই তার চাকরির বয়স সীমা শেষ। আর দেখতেই পাচ্ছেন সে দিন মজুরির কাজ করত, যে টাকা আয় করত সে জাস্ট সেগুলো দিয়ে তার পরিবারের জন্য খরচ করত। আর দিন মজুরিতে তো তেমন পেনশন বা বাড়তি টাকা পাওয়ার কোনো সুযোগও ছিল না। তো যেহেতু আর কোনো কাজ নেই তাই সে সারাদিন বাসায় বসে থাকে, মানে এখন সে তার স্ত্রী টাকায় চলে কারণ তার স্ত্রী চাকরি করে। তো এই জন্য তার স্ত্রী তাকে আগের মতন আর ভালো ব্যবহার করে না। আর বুঝতেই পারছেন টাকা ছাড়া পুরুষের 2 পয়সার দামও নেই। তো এভাবে দেখা যায় জাপানিজ নববর্ষ চলে আসে আর লোকটি তার পরিবারের উদ্দেশ্যে একটা উইশ লেটার লেখে। কিন্তু তখন আমরা দেখতে পাই তার মেয়ে বড় হয়ে গিয়েছে আর সে মদকে এসে বাইরে মাতলামি করছে, সে তার মায়ের উপর খারাপ ব্যবহার করছে। কিন্তু বৃদ্ধ লোকটির স্ত্রী এসে সকল দোষ ওর উপর দিয়ে দেয়। তো বিষয়টি দেখে লোকটা অনেক কষ্ট পায় আর ভাবতে থাকে একসময় আমি এই পরিবারের জন্য কত কষ্ট করেছি, একসময় এই পরিবার আমার কথায় চলতো, কিন্তু এখন না আমার সন্তান আমাকে দেখে ভয় পায়, না আমার স্ত্রী আমার কথা শুনে। তো এরপর একদিন আমরা দেখতে পাই লোকটি হ্যাপিকে নিয়ে নদীর ধারে বসেছিল। তখন হ্যাপি করে কি মুখে করে লটারির একটা টিকিট নিয়ে আসে আর ভাগ্যক্রমে তারা সেই লটারিটা জেতে এবং
পুরস্কারটা হচ্ছে দুজন মানুষ একটা রিসোর্টে মাছ ধরার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। লোকটি অনেক খুশি হয়ে যায় আর ভাবে যে আমি আর আমার স্ত্রী যাব। আর সে বাসায় আসে, কিন্তু বাসায় তার জন্য আরো বড় সারপ্রাইজ রেডি করা ছিল। সে দেখতে পায় তার স্ত্রী তার জন্য ডিভোর্স পেপার রেডি করে রেখেছিল আর লোকটির স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এবং সে তার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। মানে লোকটির স্ত্রী তাকে এখন বোঝা মনে করছে। কি অসহায়ত্বপূর্ণ একটা জীবন। তো যাই হোক, এতে লোকটা অনেক কষ্ট পায়। আর এরপর কাহিনী আবার চলে আসে ওই গাড়ির ভিতরে। মানে লোকটি যখন তার শেষ দিনগুলো গুনছিল আর কি, আর তখন বাইরে বরফ পড়ছে। সে আস্তে আস্তে আরো অসুস্থ হয়ে পড়েছে আর হ্যাপি তখন চিল্লাপাল্লা করতে থাকে গাড়ি থেকে বের হবার জন্য। আর অসুস্থ লোকটি কোনো রকমে গাড়ির দরজাটা খুলে দেয় আর এরপর হ্যাপি বাইরে যায়। কিন্তু তখন বৃদ্ধ লোকটি একটি জিনিস দেখে খুবই অবাক হয়ে যায়। হ্যাপি তার জন্য অনেক খাবার নিয়ে এসেছে। মানে হ্যাপি শহরে গিয়ে তার মালিকের জন্য খাবার নিয়ে এসেছে আর এই খাবারগুলো দেখে লোকটি কান্না করতে থাকে। আর এই খাবারের জন্য তার পরিবার তাকে ছেড়ে গিয়েছিল যে তারা তার খাবারের দায়িত্ব নিতে পারবে না। আর অথচ এই অবলা প্রাণীটা তার মালিকের জন্য প্রতিদিন শহরে গিয়ে খাবার নিয়ে আসছে। তো একদিন আমরা দেখি হ্যাপি তার মালিকের জন্য আবারও খাবার নিয়ে আসে, কিন্তু লোকটি অলরেডি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে। তো তখন লোকটি হ্যাপিকে বলতে থাকে যে হ্যাপি, তুই আমার জন্য আর কত করবি? তুই আমার জন্য যা করেছিস তার জন্য আমি তোর কাছে অনেক বেশি ঋণী। আর এখন আমার মনে হয় তোকে আমার বিদায় জানানোর সময় হয়ে গিয়েছে। আর আমি চলে যাবার আগে তোকে একটা কথা বলতে চাই। সবকিছুর জন্য ধন্যবাদ তোকে হ্যাপি। আর মৃত্যুর শব্দ শুনতে পারছি আমি, আকাশের তারাগুলো আমাকে ডাকছে। আর এই কথাগুলো বলেই লোকটি সেখানেই মারা যায়। বাট ওই অবলা প্রাণীটি এখনো বুঝতেই পারেনি যে তার মালিক মারা গিয়েছে। তো যাই হোক, পরদিন সকালে হ্যাপি আবারও শহরের তার মালিকের জন্য খাবার আনতে যায় আর সে খাবার এনে রেখে দেয় আর অপেক্ষা করতে থাকে যে কখন তার মালিক উঠে খাবারগুলো খাবে। কিন্তু সে তো আর জানে না যে তার মালিক আর কখনোই উঠবে না। তো এভাবে শীত শেষ হয়ে যায়, আবারও গ্রীষ্মকাল চলে আসে। তো পিকনিকের সিজন চলে এসেছে, মানুষ এখানে পিকনিক করতে এসেছে। তো খাবারের আশায় হ্যাপি সেখানে যায়, কারণ সে তার মালিকের সাথে আগেও এসেছিল। তো সে ভেবেছিল লোকগুলো তার মালিকের মতো ভালো মানুষ হবে আর তাকে দেখে ছোট বাচ্চারা কান্নাকাটি করতে থাকে। আর তখন সেখানে থাকা একটা লোক করে কি, তার দিকে একটা লাঠি ছুড়ে মারে আর যার ফলে তার পায়ে প্রচন্ড আঘাত পায় এবং সে ব্যথায় চিৎকার করে ওঠে। আর এরপর আরেকটা কাঠ ছুড়ে মারে এবং সেটা গিয়ে লাগে হ্যাপির মাথায়। তার মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করে। আর এখানেই বা আমি এক্সপ্লেন করলাম, বাট আপনি যদি রিয়েল সিনটা দেখেন তাহলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। তো যাই হোক, হ্যাপি তারপরেও কুড়াতে কুড়াতে তার মালিকের কাছে আসতে থাকে আর অনেক কষ্টে হ্যাপি তার মালিকের কাছে আসে আর গাড়িতে তার মালিকের কাছে বসে। আর তখন ব্যাকগ্রাউন্ড থেকে একটা কণ্ঠ ভেসে আসে ওই বৃদ্ধ লোকটির। আর বৃদ্ধ লোকটি বলে, হ্যাপি, তুই আমার জন্য অনেক করেছিস, কিন্তু এই পৃথিবীর মানুষ তোকে ডিজার্ভ করে না। আর তোর এখন সময় হয়ে গিয়েছে আমার কাছে চলে আসার। আর আজকে থেকে স্বার্থের পৃথিবী থেকে তুইও মুক্ত হয়ে গেলি। তো হ্যাপি এখানেই মারা যায় এবং সিনেমাটিও শেষ হয়ে যায়। আর এই সিনেমাটি শেষ হলেও এখানে একটা কথা বলতে হচ্ছে, এই লোকটি এবং এই লোকটির কাহিনী শুনে আমরা ইমোশনাল হয়ে গিয়েছি। বাট এই লোকটি কত কষ্ট করলো, কত মনে যন্ত্রণা নিয়ে মারা গেল সেটা দুনিয়ার কেউই জানে না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে লোকটির পরিচয়ও কেউ পেল না। তো যাই হোক, আমাদের এরকম চারপাশে হাজারো হাজারো না বলা গল্প রয়েছে আর এগুলো শুধুমাত্র ভিকটিমরাই জানে, যাদের জীবনে যায় কষ্টে। আর একটা ফ্যামিলিতে সারা জীবন স্বামী বা স্ত্রী কত কষ্টে তাদের সংসার গঠন করে, লাস্টে সেই ফ্যামিলিতে তারা কিন্তু বাড়তি হয়ে যায়, তাদেরকে ফেলে দেওয়া হয়, তাদেরকে মারা হয়, তাদের কোনো দামই থাকে না। একটা মানুষ যখন জন্ম নেয় তখন তার কত দাম থাকে। আশেপাশের বাবা মা, চাচা চাচি, পাড়া প্রতিবেশীরা সবাই কত খুশি হয় যে একটা নতুন মানুষ জন্ম নিয়েছে। বাট আস্তে আস্তে যখন মানুষটা বড় হয়, বুড়ো হয়ে যায়, মানুষটা তখন পুরো দুনিয়ার জন্য আবর্জনা হয়ে যায় আর তার গল্প শোনার জন্য কেউ থাকে না। তবে প্রত্যেকটা এই আবর্জনার গল্প নিয়ে যদি সিনেমা বানানো হতো তাহলে প্রত্যেকটা সিনেমার এন্ডিং আপনাকে কাঁদাতো। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।